আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের এসএসসির বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি। আজকে তোমাদের লেকচার 1। আমরা বায়োলজির ফুল লেকচারটা কিছু চ্যাপ্টার ভাগ করে করে আলোচনা করব। যেমন আজকে প্রথম আলোচনা করছি আমরা জীবকোষ ও টিস্যু নিয়ে। এটা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার। কিন্তু বায়োলজি আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা স্টেপ ফলো করে শেষ করি তাহলে খুব সুন্দরভাবে মনে রাখা যাবে, ঠিক আছে? যেমন দেখো, আমরা সব কিছু নিয়ে জানতে হলে আমাদের একদম ক্ষুদ্র জিনিসটা আগে জানতে হয়। ক্ষুদ্র জিনিসটা জেনে এরপর আস্তে 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 বড়র দিকে চলে যায়, ঠিক আছে? সো বায়োলজি যদি বলি বায়োলজি কি, এটা যদি বলি যে বায়োলজি ডিলস উইথ লাইফ। আমরা উদ্ভিদেরও জীবন আছে, তাহলে উদ্ভিদ রিলেটেড যে পড়ালেখা ওটাও লাগবে, যেটাকে বোটানি বলি। আর প্রাণী রিলেটেড যে পড়ালেখা সেটা হচ্ছে জুলজি। তাহলে বোটানি জুলজি দুটোটা একসাথে লাগবে, দুটোটাই হচ্ছে কি লাইফ। তাহলে বায়োলজি টক্স অ্যাবাউট লাইফ। তো লাইফ জানতে হলে তাহলে একটা মানুষ, অর্থাৎ কি আমার শরীর, আমার একটা জীবন আছে, তাহলে আমার শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশ থেকে জানতে 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 আমরা পুরা বডিটা জানবো। সিমিলারলি উদ্ভিদেরও একটা ছোট অংশ থেকে জানতে 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 পুরো উদ্ভিদ সব কিছুকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে এই যে ক্ষুদ্র অংশটা কি, সেটা হচ্ছে কোষ। ওই জন্য প্রথমে আমরা আলোচনা করবো জীবকোষ ও টিস্যু নিয়ে। তাহলে কোষ কি? কোষকে আমরা বলতে পারি কি জীব দেহের গঠন ও কার্যকরী একক, অর্থাৎ যেটা দিয়ে জীব দেহটা গঠন হয়, ঠিক আছে? পুরো বডিটা আমার গঠিত হয়েছে কি দিয়ে? কোষ দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোষ কি, এই ব্যাপারটা যদি এভাবে বলি যে কোষের সংজ্ঞা এভাবে দিতে পারি যে কোষকে বলতে পারি জীবদেহের গঠন ও কার্যকরী একক। গঠন ও কার্যকরী একক, গঠন ও কার্যকরী একক, এটা হচ্ছে কে? কোষ, ঠিক আছে? যেটা দিয়ে আসলে কি জীবদেহটা গঠিত হয়। যেমন আমরা এইভাবে বলতে পারি, ধরো এরকম একটা কোষ আছে, এটা একটা কোষ, ঠিক আছে? অনেকগুলো কোষ মিলে সৃষ্টি করবে কি টিস্যু। অনেকগুলো কোষ মিলে কি সৃষ্টি করবে? টিস্যু। অর্থাৎ এরকম অনেকগুলো কোষ একসাথে যদি থাকে তখন তারা কি সৃষ্টি করে? টিস্যু সৃষ্টি করে। যেমন এভাবে অনেকগুলো কোষ, তাহলে এটা হচ্ছে পুরোটাই একটা টিস্যু, ঠিক আছে? যেমন এরকম এদেরকে যদি আমরা একটু ওদের আউটলাইনটা ড্র করি তাহলে এরকম একসাথে মিলে একটা টিস্যু হয়ে যাবে তারা। তাহলে এটা পুরোটা একটা টিস্যু, অনেকগুলো কোষ মিলে টিস্যু। দেখো এবার অনেকগুলো টিস্যু মিলে গঠন করবে আমাদের অঙ্গ। আমাদের কি অঙ্গ, ঠিক আছে? যেমন অঙ্গের মধ্যে কারা কারা? আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি, আমাদের অন্যান্য যেই সব অঙ্গ, যেমন আমাদের পাকস্থলী বলি, ব্রেইন বলি, প্রত্যেকটা অংশ বা যাদেরকে অঙ্গ বলতে পারি, প্রত্যেকটা অঙ্গ তৈরি করবে কি অনেকগুলো টিস্যু মিলে, ঠিক আছে? যেমন এই অঙ্গের ক্ষেত্রে কি মনে করো কিডনি দেখতে শিমের বিচির মতো, তাই না? এই টাইপের কিডনি দেখতে। দেখো কিডনি মোটামুটি দেখতে এমন না? দেখো আমরা অনেকেই দেখছি, ঠিক আছে? আচ্ছা, একটা সাময়িক একটা চিন্তা করো কিডনির। তাহলে কিডনির এই জায়গায় একটু অংশকে কেটে জুম করে আমরা যদি এখানে দেখি তখন কি এরকম অনেকগুলো কোষ দেখতে পারো। কিরকম অনেকগুলো কোষ, এরকম ধরলাম এই একটা কোষ, এখানে আরেকটা কোষ, এরপর এভাবে অনেকগুলো কোষ, ঠিক আছে? তাহলে এইভাবে লেগে আছে অনেকগুলো কোষ, ঠিক আছে? এবং অনেকগুলো কোষ মিলে বা টিস্যু, অনেকগুলো টিস্যু, এই যে, ঠিক আছে কিনা? অনেকগুলো টিস্যু, এখানে একটা টিস্যু, এখানে একটা টিস্যু, তারপর এখানে একটা টিস্যু, এরকম অনেকগুলো টিস্যু মিলে এই কিডনিটা গঠন করছে। তার মানে অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ গঠন করছে, তাই না? এরপরে দেখো অনেকগুলো অঙ্গ মিলে গঠন করে একটা সিস্টেম, একটা কি সিস্টেম, যেটাকে আমরা তন্ত্র বলি, ঠিক আছে? আচ্ছা, সিস্টেম কি ওটা আমরা একটু পরে বলবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে সবচেয়ে ছোট কি কোষ, সবচেয়ে ছোট কোষ। তাহলে এই কোষ সম্পর্কে আমরা জানবো। কোষ কার? আমাদের প্রাণীদের এবং উদ্ভিদের দুজনের, ঠিক আছে? আজকে কোষটা সম্পর্কে আমরা জানবো। তাহলে আমি একটু যদি মুছে ফেলি ব্যাপারটা, তাহলে কোষের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। কেন আমরা এই চ্যাপ্টারটা পড়বো? কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। ওকে, কোষের সংজ্ঞাটা আশা করি সবাই বুঝে ফেললাম। ওকে, এখন আমরা দেখবো কি আসলে কোষকে কিভাবে ভাগ করতে পারি। দেখো মেইনলি কোন কোষকে আমরা, কোষের একটা অংশ আছে, একটা অংশ যার নাম হচ্ছে নিউক্লিয়াস। আমরা অনেকবার শুনছি নিউক্লিয়াসের ভিত্তিতে বা কোষের গঠন অনুসারে, এটাকে আমরা বলতে পারি কোষের গঠন অনুসারে ভাগ, অথবা বলতে পারি নিউক্লিয়াস অনুসারে ভাগ। যদি করি কোষকে গঠন অনুসারে অথবা নিউক্লিয়াস অনুসারে যদি ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি প্রোক্যারিওটিক বা এটাকে বলতে পারি আদি কেন্দ্রিক। কি বলি? আদি কেন্দ্রিক কোষ, আদি কেন্দ্রিক বা প্রোক্যারিওটিক কোষ। আরেকটা বলতে পারি ইউক্যারিওটিক সেল বা এটাকে বলতে পারি প্রকৃত কোষী, প্রকৃত
কোষী বা প্রকৃত কেন্দ্রিক বা প্রকৃত কোষী যাই বলি না কেন, ঠিক আছে, কিসের উপর? নিউক্লিয়াসের উপর হিসাব করে অথবা গঠন অনুসারে যদি কোষকে ভাগ করতে পারি দুই ভাগে। আচ্ছা, নিউক্লিয়াস আমরা জানি, যেমন আমাদের শরীরের, আমাদের প্রাণ আছে কোথায়? ধরো আমরা স্বাভাবিক চিন্তা করি যে হৃৎপিণ্ডটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ, আমাদের শরীরে আমাদের বেঁচে থাকার জন্য, ঠিক আছে, হৃৎপিণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সিমিলারলি একটা কোষের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। যারা প্রোক্যারিওটিক বা আদিকেন্দ্রিক, যাদের কোষটা হবে আদিকেন্দ্রিক, তাদের কোষে যে নিউক্লিয়াসটা থাকবে না সেটা সুগঠিত থাকবে না, সেটা ঠিকঠাক, মানে মনে করো একটা জিনিসের আকৃতি হচ্ছে এমন, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, সব জায়গায় এই আকৃতিটাই ফলো করা হয়। তাহলে যারা প্রোক্যারিওটিক ওদের আকৃতিটা এরকম থাকবে না, এদের আকৃতিটা থাকবে এরকম উল্টাপাল্টা, আর যারা প্রকৃত কোষী তাদের আকৃতিটা স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে। তাহলে এভাবে বলতে পারি যারা প্রোক্যারিওটিক তাদের নিউক্লিয়াস সুগঠিত না, নিউক্লিয়াস কি না? সুগঠিত না, সুগঠিত না, বুঝতে পারছি? নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, অর্থাৎ তাদের নিউক্লিয়াসটা এখনো পড়াই নাই, ওই জন্য বলতে পারতেছি না। আমরা নিউক্লিয়াস পড়ানোর সময় বলবো যে নিউক্লিয়াসের কোন কোন অংশগুলো এদের অনুপস্থিত থাকে, ঠিক আছে, মাথায় রাখবা যে যারা প্রোক্যারিওটিক বা আদিকোষী তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। ওকে, প্রকৃত কোষী কারা? যাদের ঠিকঠাক নিউক্লিয়াস থাকবে, তাই না? তাদের নিউক্লিয়াসটা কি থাকবে? সুগঠিত থাকবে, মানে যেভাবে আমরা স্ট্যান্ডার্ড সেট করছিলাম ওই স্ট্যান্ডার্ডই থাকবে, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কিসের উপর? গঠন অনুসারে বা নিউক্লিয়াসের আকার অনুসারে বা নিউক্লিয়াসের গঠন অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, ঠিক আছে। দেখো এই যে প্রোক্যারিওটিক বা আদিকোষী কারা, আদিকেন্দ্রিক কারা, যারা হচ্ছে আদি প্রাণী কারা? যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা হচ্ছে কি আদি, ঠিক আছে। তাহলে এদের উদাহরণ কি? যাদের আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল কাদের আছে? যেমন ব্যাকটেরিয়ার আছে, ব্যাকটেরিয়া। এরপর দেখো অ্যামিবা, আরো অনেকেই আছে। তাহলে ব্যাকটেরিয়া, অ্যামিবা এগুলো হচ্ছে উদাহরণ। তারা কি আদিকেন্দ্রিক বা যাদের নিউক্লিয়াস কি না? সুগঠিত না। আচ্ছা, যারা আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক ওদের একটা কোষের বিভাজন হয়। আমরা জানি যে কোষের অনেক রকম বিভাজন হয়। আমার পুরো শরীরটা একটা কোষ থেকে বিভাজিত হয়ে 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 আজকে এত বড় শরীরটা গঠিত হয়েছে। তাহলে এই যে কোষের বিভাজন এটা তিন প্রকার হয়, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। এই যে আদিকোষী যারা, তাদের কোষের যে বিভাজন সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রকৃতির, একটু মাথায় রাখবো। আমরা পরবর্তীতে কোষ বিভাজনের একটা সেপারেট চ্যাপ্টারই আছে, ঠিক আছে। তাহলে যারা আদিকোষী তাদের কোষের বিভাজন কি? অ্যামাইটোসিস, তাদের কোষ বিভাজনটা কি ধরনের? অ্যামাইটোসিস ধরনের, ঠিক আছে। আমরা অ্যামাইটোসিস পরবর্তী কোষ বিভাজন চ্যাপ্টারটাতে পড়বো। আচ্ছা, আর প্রকৃত কোষী বলতে কি? আমরা, অর্থাৎ মানুষ, এরপর স্বাভাবিক যেই সব আশেপাশে জীবজন্তু দেখতে পাও সবগুলো হচ্ছে কি মোটামুটি প্রকৃত কোষী। তাহলে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত এবং এদের যে দেহে কোষ বিভাজন হয় সেটা দুই রকম বিভাজন হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে কি মিওসিস, তাই না? মিওসিস এটা আমরা অবশ্যই পরবর্তী চ্যাপ্টারে পড়বো। তাহলে দুই রকমের কোষ বিভাজন প্রকৃত কোষীদের, আর অ্যামাইটোসিস হচ্ছে আদি কোষীদের, ব্যাকটেরিয়া, অ্যামিবা। প্রকৃত কোষী কারা? আমরা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কোষের গঠন বা নিউক্লিয়াস অনুসারে যদি কোষকে ভাগ করি। ওকে, আমরা চাইলে আমাদের যে কোষটা আছে, কোষগুলো আছে, সেই কোষগুলোকে আরো কিছু ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে। এখন বলবো কাজের অনুসারে যদি ভাগ করি, কাজের অনুসারে যদি কোষকে ভাগ করে, কাজের অনুসারে, তাহলে কিভাবে ভাগ করতে পারি? দেখো, কাজের অনুসারে যদি ভাগ করি তাহলে আমাদের দেহে দুই রকমের কোষ থাকে মেইনলি যদি কাজের অনুসারে ভাগ করতে চাই। একটা হচ্ছে কি দেহ কোষ, একটা কি বলবো আমরা? দেহ কোষ। ওকে, দেহ কোষ, যেটাকে ইংলিশে বলা হয় সোমাটিক সেল, দেহ কোষ বা সোমাটিক সেল। আর একটা হচ্ছে জনন কোষ, যেটাকে বলা হবে কি যেটা একটা হচ্ছে সোমাটিক সেল, দেহ কোষ, আর একটা হচ্ছে জনন কোষ, যেটাকে বলা হবে রিপ্রোডাক্টিভ সেল। ওকে, দেখো এখন শুরুর দিকে টার্মগুলো তোমাদের হয়তো বা একটু কঠিন লাগতে পারে, কিন্তু বায়ো বা যে কোনো কিছু ইংলিশ টার্ম সহ পড়ার চেষ্টা করতে হবে, কারণ সায়েন্সের প্রত্যেকটা জিনিসই তো ইংলিশে, তাই না? আমরা বাংলায় পড়লে তো আমাদের অত বেশি ফায়দা বেশি দিন ধরে হবে না, ঠিক আছে। তাহলে জনন কোষ হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, আর আরেকটা অংশ হচ্ছে দেহ কোষ, এটা হচ্ছে কাজের অনুসারে, অর্থাৎ কোষটা কেমন কাজ করবে ওটার ভিত্তিতে ভাগ করলে। তাহলে দেহ কোষ কারা? দেহ কোষের কাজ হচ্ছে দেহ গঠন করা, মানে আমাদের যে দেহটা গঠিত হয়েছে আমার পুরো শরীর, তাহলে এই দেহ গঠন করছে কারা? দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড ধরনের। এখন হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এগুলো আমি পরে আলোচনা করব যখন কিসে পড়বো? কোষ বিভাজন, কারণ এগুলো আসলে এখন জেনে নাও, পরে এক্সপ্লেনেটরি ওয়েতে আমরা স্পেসিফিক চ্যাপ্টার আলোচনা করবো, ঠিক আছে।
দেখো তাহলে দেহকোষটা কি কেমন টাইপের? ডিপ্লয়েড টাইপের। ডিপ্লয়েড যাকে আমরা 2n লিখে থাকি। আচ্ছা 2n যারা প্রথম পড়বা এই ব্যাপারগুলো তারা হয়তো বা জাস্ট পড়ে রাখো, পরবর্তীতে এগুলো স্পেসিফিক চ্যাপ্টারে আবার ডিটেল পড়াবো। ডিপ্লয়েড ধরনের কারা? দেহকোষ। আর জনন কোষের কাজ হচ্ছে জনন করা, অর্থাৎ কি বাবা মা থেকে আমরা আসছি না, তাহলে আমাদের থেকে আমাদের আবার সন্তান হবে না, তাহলে এই যে জনন প্রক্রিয়া ওইটাতে কারা অংশ নেয়? এই যে জনন কোষ অংশ নেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, ঠিক আছে, জনন কোষ। এদের কাজ হচ্ছে জনন করা, ঠিক আছে। তো জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, হ্যাপ্লয়েড যেটাকে আমরা এন লিখে থাকি, ঠিক আছে। এই টার্মগুলো আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব, ঠিক আছে। এরপর আরো কিছু যদি বলতে চাই, এই যে আমাদের কোষের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ থাকে যেটার নাম হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যেই ডিএনএটা থাকে। ডিএনএ আমরা সবাই শুনছি না, ওটা থাকে ক্রোমোজোমের মধ্যে। এই যে ক্রোমোজোমের সংখ্যা কাজ অনুসারে যে 2 ভাগে ভাগ করছি, তাহলে ক্রোমোজোমের সংখ্যা যদি বলি, দেহকোষে ক্রোমোজোম আছে 44টা, ঠিক আছে। আর জনন কোষ হচ্ছে 2টা, বা এখানে বলতে পারি 22 জোড়া। তাহলে দেহকোষ যেগুলো, ওই কোষগুলোতে ক্রোমোজোম আছে টোটাল 22 জোড়া, আর জনন কোষে ক্রোমোজোম আছে 2টা বা 1 জোড়া, ঠিক আছে। আমি বুঝতে পারছি। তাহলে জনন কোষে ক্রোমোজোম থাকে 1 জোড়া, আর দেহকোষে থাকে 44টা বা 22 জোড়া। টোটাল হচ্ছে মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আমি বুঝতে পারছি। তাহলে ক্রোমোজোম যখন পড়বো তখন ক্রোমোজোমটা আমরা আলোচনা করবো, ঠিক আছে। এগুলো হচ্ছে একদম বেসিক। কাজের অনুসারে কোষকে যদি ভাগ করি তখন কি পাই, ওই ব্যাপারটা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কোষের কিছু কথা বলে ফেললাম, যে কোষ কি, কোষের কাজ এবং কি কি ধরনের কাজ আসলে কোষ করে, ঠিক আছে। এখন যদি বলি পুরো পৃথিবীতে সবচেয়ে বড় কোষ কি, ঠিক আছে। পুরো কোষ হচ্ছে উট পাখির ডিম, সবচেয়ে বড় কোষ, যেটাকে আমরা এভাবে বলতে পারি বিগেস্ট সেল কি? উট পাখির ডিম বা অস্ট্রিচ এগ, বা এটাকে আমরা এভাবে বলতে পারি উট পাখির ডিম। তাহলে ডিম কিন্তু পুরোটাই একটা কোষ, ঠিক আছে। আমরা যে মুরগির ডিম খাই, এটা পুরোটা ডিমই একটা কোষ মাত্র, ঠিক আছে। ওকে, তাহলে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর যদি বলি স্মলেস্ট সেল, সবচেয়ে ছোট কোষ কি? তাহলে এটার নাম হচ্ছে কি জানো? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা, বা এটাকে পিপিএলও বলা হয়। শর্ট ফর্ম হচ্ছে পিপিএলও, বা যেটাকে আমরা মাইকোপ্লাজমা বলি। পিপিএলও মানে কি? দেখো আমি বলি প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা ফুল ফর্ম, কিন্তু দরকার নাই, জাস্ট মাথায় রাখবা মাইকোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, ঠিক আছে। আর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। পুরো পৃথিবীর কথা বলছে, একদম সব মিলে কোষ যা যা আমরা পাইছি, সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে এটা, আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে এটা, ঠিক আছে। এরপর দেখো সবচেয়ে যদি লম্বা বলি, লংগেস্ট সেল যদি বলি, সবচেয়ে লম্বা কি জানো? আমাদের মোটর নিউরন। আচ্ছা মোটর নিউরন, আচ্ছা নিউরন কি? স্নায়ু কোষের একক। এই যে আমরা স্নায়ু কোষ সম্পর্কে হয়তো বা জানি যে মস্তিষ্কে থেকে একটা কানেকশন পুরো শরীরে আসছে। এই যে মস্তিষ্কের সাথে আমার পুরো শরীরের যে কানেকশন, এটা স্নায়ু কোষ দিয়ে হয়। ওই যে স্নায়ু কোষটা অনেক বেশি লম্বা থাকে, যেটা হচ্ছে লার্জেস্ট সেল বা লংগেস্ট সেল, সবচেয়ে লম্বা কোষ, ঠিক আছে। আর বড় হচ্ছে উট পাখির ডিম, এটা এত বড়, ঠিক আছে। ক্লিয়ার? তোমরা হয়তো উট পাখির ডিম ইউটিউবে দেখছো হয়তো, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কোষের কোনটা বড়, কোনটা ছোট, কোনটা লম্বা, বুঝতে পারছি। ওকে, কোষ গেল। এবার আমরা আসলে কোষটা দেখতে কেমন এই ব্যাপারটা দেখবো, যে আসলে কোষটা দেখতে কেমন। এখন কোষগুলোকে আমরা দেখবো যে উদ্ভিদ কোষটা দেখতে কেমন, প্রাণী কোষটা দেখতে কেমন, তাদের মধ্যে পার্থক্য কি, তাদের মধ্যে কোন কোন জিনিস আসলে আলাদা আলাদা, একটার মধ্যে এটা থাকলে আরেকটাতে ওইটা নাই, এটা কি, তাদের অনন্য বৈশিষ্ট্যগুলো কি, তারা দেখতে কেমন, এই ব্যাপারটা আমরা এখন দেখবো, যে উদ্ভিদ কোষ কি, প্রাণী কোষ কি। এখন বলতে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। নেক্সট ভিডিওটা হবে উদ্ভিদ কোষ প্রাণী কোষের কম্প্যারিজন, কোনটা উদ্ভিদ কোষ, কোনটা প্রাণী কোষ, কোন কোন অঙ্গগুলো তাদের আছে, কিভাবে তারা দেখতে হয়, কিভাবে তাদেরকে আঁকতে হবে, এই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।